এইখান থেকে আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন এবং পরের বিষয়ে আসব, যেটা অভয়া। একেবারে স্পষ্ট মারাত্মক অভিযোগ করলেন অভয়ার পরিবার যে পুরো পরিষেবা দেয়া হচ্ছে না। ভাবতে পারেন, বলছেন এই অসহায় বাবা এবং মা যে সামাজিকভাবে তাদের বয়কট করা হয়েছে। কি তাদের অভিযোগ, পুরো কর্তৃপক্ষের কি সাফাই, একদম পাশাপাশি দেখাবো, দেখুন। আমার আশেপাশের সমস্ত লোককে, সব লোক কি আমার বিরোধিতা করে, রাস্তায় দেখালেও ঠিকমতো কথা বলে না। পাড়া প্রতিবেশী দোকানদারদের বিরুদ্ধে একঘরে করে রাখার মতো মারাত্মক অভিযোগ করেছিলেন আগেই। এবার একেবারে পুরসভার বিরুদ্ধে সরব হলেন আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের শিকার নিহত তরুণী চিকিৎসকের বাবা। মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে অভয়ার বাড়ির এলাকায় যান পুরসভার কর্মীরা, কিন্তু নিহত তরুণী চিকিৎসকের বাবার অভিযোগ ইচ্ছাকৃতভাবে শুধু তাঁদের বাড়িটিকে বাদ রাখা হয়। আমরা যেরকম বলছিলাম আমাদের একঘরে করে রাখা, তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। এটা রোজই আসে, প্রতি মাসে প্রতি সপ্তাহে যখনই আসে, কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না। একঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম, এটার একটা তার উদাহরণ দিলাম। সিপিএম এর আমলে এসব হতো, ফিরাদাকে নিজে বলেছেন আমাদের আমলে এসব হয় না, তাই প্রমাণটা দিয়ে দিলাম যে ওনাদের আমলে এসব হয়। নিশ্চয়ই তৃণমূলের মদতে হচ্ছে। যদিও পুরকর্মীদের পাল্টা দাবি বঞ্চনা নয়, তারা নাকি শোকগ্রস্ত পরিবারকে বিব্রত করতে চাননি। দাদা কষ্ট পেয়েছে, আমি আসিনি, এই হচ্ছে কষ্ট। আমরা তো আসি, তো সত্যি ওনার সাথে আমাদের যোগাযোগ করাটাও হয়নি। একমাত্র মেয়েকে হারিয়েছেন, এখনো বহু প্রশ্নের উত্তর তাঁরা পাননি বলে দাবি অভয়ার মা বাবার। তার মধ্যে শনিবার চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তাঁরা। বাজারের দোকানদাররা আমাকে কোনো কিছু বিক্রি করতে গেলেও দরবার চিন্তা করে যে বেচবো কিনা, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে চারিদিকে। তৃণমূল করেছে, আবার কে করবে, এটা থেকে বলতে হয়। এবার তিনি পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলতেই তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এমএলএ মুখ্যমন্ত্রীর বদান্যতায় নির্যাতিতার বিরুদ্ধে প্রবলভাবে বিক্ষোভ জানিয়েছেন, আর যে কাউন্সিলর দ্রুত দাহ করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরিবারের উপস্থিতি ছাড়াই, সেই কমিশনারকে চেয়ারম্যান বানিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, আমি অভয়ার বিরুদ্ধে যে যত বড় সোচ্চার হবে আমি তার পাশে আছি। প্রত্যেকটা বাড়িতেই যাই, ওদের বাড়িতে হয়তো ঢোকেনি বা কোনো প্রবলেম হয়নি, যেহেতু একটা মর্মান্তিক ঘটনা। তারপর অর্ধেক সময় মা বাবা থাকে না, বিভিন্ন রকম কাজে বাইরে থাকে, যার জন্য হয়তো কোনো সময় পাইনি। এখন থেকে যখনই যাবে ওদের বাড়িতে নষ্ট। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর তড়িঘড়ি মৃতদেহের শেষকৃত্যের নেপথ্যে এই সোমনাথদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলেছিলেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। সমীরণ পাল, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, বিস্ময়কর, অভয়ার মৃত্যুর 1 বছর পর সেই পরিবার শোকসন্তপ্ত, সেই জন্য পুরো পরিষেবায় বৈষম্য করা হবে বা পুরো প্রতিনিধি তার বাড়ি যাবেন না। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় তো, দেবাংশু আরও ভালো বলতে পারবে, আমার তো আর্কাইভে আছে যে ক্ষমতায় আসার আগে পরে এবং সঠিকভাবে যে গ্রামাঞ্চলে সত্যি সিপিএমের যখন একেবারে রমরমা শাসন, তখন ধোপানাপিত বন্ধ, সামাজিক বয়কট, তার বিরুদ্ধে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, কতবার সাক্ষাৎকার দিয়েছেন আমার নিজেরও খেয়াল নেই। আজকে এই জিনিস হবে কেন? সুমন, আমি একটা কথা বলি। আপনারা ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে চেনেন, যিনি এই অভয় আন্দোলনের অন্যতম ডাক্তারদের মুখ, কদিন আগেও হেঁটেছেন। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় 30 সেকেন্ডের একটা বক্তব্য শোনাবো, এই নির্দিষ্ট মানে এই বিষয় নয়, 30 সেকেন্ডের বক্তব্য। না, আমি তো পুরো পরিষেবার বিষয়ে তোমায় প্রশ্ন করব। না, আমি কেন শোনাচ্ছি, আমি কেন বৈষম্য হবে? না, আমি ওটাই বলছি সুমন, একটু শুনুন 30 সেকেন্ড। মা বাবার আমি মেন্টাল কন্ডিশনটা খুব ভালো বুঝতে পারছি। এটা আমরা আমাদের ডাক্তার বলেই দাও, কারণ শুনতে পাচ্ছি না। ডক্টর নারায়ণ গঙ্গোপাধ্যায় বলছেন, গঙ্গোপাধ্যায় বই লিখতেন, বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওনার মা বাবার মানসিক পরিস্থিতি এই মুহূর্তে ভালো না। যে পোস্ট ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে ওনারা যাচ্ছেন, তাতে যখন তখন মুড সুইং হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। এটা নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি কথাটা কি বলছি শুনেন, আমি যেটা বলতে চাইছি, এটা নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই অভয়ের মা বাবাকে নিয়ে তিনি বলেছেন, ব্যাপার নয়। দেবাংশ, তুমিও আমাদের সঙ্গে দেখলে যে সুপারভাইজার নিজে মুখে স্বীকার করে আমি কেন বলছি এই কথাটা, যে ঘটনাটাকে ওনারা বয়কট বলে মনে করছেন, এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেবাংশুর বাড়িতে যদি আগের বাড়ি এবং পরের বাড়িতে পুরো পরিষেবা যায়, দেবাংশুর বাড়িতে না যায়, তখন দেবাংশুর মুড সুইং নিয়ে যদি জয়ন্ত মন্তব্য করে সেটা মানা
মানা উচিত। এটা নির্যাতিতার বাবা মাকে পরিষ্কার বয়কট এক ধরনের, এটা পলিটিক্যালি ভেন্ডেটা বলে আমি মনে করি। এবং একই সাথে এবং যেটা সুপারভাইজার স্বীকার করছেন যে যায়নি, এবং একই সাথে এখন থেকে যাওয়া হবে, পরিষেবা দেওয়া হবে, পুরো চেয়ারম্যান বলছেন পরিষ্কার একটা নির্যাতিতার মা বাবার প্রতি বৈষম্য করেছে সরকার এবং পুরসভা, এবং এই ধরনের রাজনৈতিক আমি বলছি আচ্ছা দেবাংশু বলুক যে না ক্ষমতা একদম ক্ষমতা বদলের পর এক সেকেন্ড ক্ষমতা বদলের পর সায়নদীপ এই প্রশ্ন তো উঠবে। ক্ষমতা বদলের পর যখন জ্যোতিপ্রিয় মল্লিক বললেন সিপিএমকে সামাজিকভাবে বয়কট করতে হবে বিষাক্ত সাপের মতো, তখন লাভটা কি ছিল? তখন তো ক্ষমতায় তৃণমূল এসে গেছে। প্রশ্নটা লাভ লোকসান নয়, মানসিকতা। আমার প্রথম কথা হলো যে ভয়ঙ্কর, মানে দেবাংশুরা কার্যত নির্যাতিতার মা বাবাকে মানসিক বিকারগ্রস্ত বলে দিয়েছ। এরপর হলো এই যে সুপারভাইজার, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন মিথ্যা কথাও বলতে পারেন না, আর দেবাংশুর মতন কথাও ঘোরাতে পারেন না, তাই উনি সত্যি কথাটা বলে দিয়েছেন। আসলে যে কাউন্সিলরকে দেহ দ্রুত পুড়িয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান হিসেবে রাইট পোস্টিং দেওয়া হয়, সেখানে এই কাজটা হবে, এটা নতুন কিছু নয়। আমি প্রথমত বলি, নারায়ণ ব্যানার্জি কোনোভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষের লোক নয়। আজকে তৃণমূলের এত দুর্দশা, নারায়ণ ব্যানার্জি কোন পরিপ্রেক্ষিতে কিসের বলেছিলেন আমরা কিছু জানি না, মাঝের একটা শব্দ শুনিয়ে দিয়ে তাকে কোট করতে হচ্ছে। আর প্রশ্ন রইল, আমি বলছি আজকে মুড সুইং, ওটাই বলছি, ওটা হচ্ছে মুড সুইং। মমতা ব্যানার্জিকে 5-এর নয় রে বাবা, এই ফেব্রুয়ারি মাসের মুডের কথা বলছিলাম, ফেব্রুয়ারি মাসের মুডের কথা। আমার স্পেসিফিক প্রশ্ন থাকবে। এক হচ্ছে যে দেখো, বেশি দূর যেতে হবে না, 1 বছর আগে মুখ্যমন্ত্রী একাধিকবার আমাকে দেয়া একটা সাক্ষাৎকারেও বলেছেন যে ডাক্তারদের আন্দোলনের সম্পূর্ণ অধিকার আছে, পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়ি গেছেন। তারপর 1 বছর পর দেখছি যে ডাক্তারবাবুরা সাইকেল র্যালি করেছে বলে থানায় ডাকা হচ্ছে। 1 বছর পর দেখছি জুনিয়র এবং সিনিয়র ডাক্তারবাবুদের পুলিশের নোটিশ পাচ্ছেন 1 বছর আগের মামলাতে, হঠাৎ এই সময় পাচ্ছেন 1 বছরের মাথায়। এবং এখন দেখছি যে পরিবারকে এই কি হয়েছে, আমার ব্যাখ্যার দরকার নেই, প্রতিবেদনে দেখা গেল। অভিযোগ প্রথম নয়, যেখানে সুযোগ পেয়েছে সেখানে সামাজিকভাবে বয়কট করেছে, ভয় দেখিয়েছে যাতে কোর্টে না যায় একজন মানুষ, তার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটলে তিনি যাতে কোর্টে না যান, সেই জন্য পুলিশ পাঠানো হয়েছে, থানায় ডেকে এনে সেটেল করার চেষ্টা করা হয়েছে দিনের পর দিন। আর এই ঘটনাটায় সামাজিকভাবে বয়কট করানোর চেষ্টা হয়েছে, এবং ডাক্তারবাবুরা যেহেতু তাঁরা সমাজের একটা বিশেষ অংশকে একটা ফ্লোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কাজেই বারবার ডাক্তারবাবুদের ভয় দেখানো হয়েছে, তাদের সামাজিকভাবে বয়কট করাতে পারেনি। উইদাউট পারমিশন কেউ যদি সাইকেল র্যালি করে এমন রাস্তায় যেখানে ধরুন সাইকেল চলে না, তাহলে পারমিশন র্যালি করানোর পক্ষে বিপিতে বলে দিচ্ছেন তো পাবলিককে, আপনি পাবলিককে বলে দিচ্ছেন সোমাদার কাছে যাবো। সোমাদা, আমি বলছি যে আমি আবার বেশ দুজনকেই থামালাম। আচ্ছা, এটা খুব মজার কথা। এক সেকেন্ড দেবাংশু পারমিশনের কথা বলছে। আমার দুটো স্পেসিফিক প্রশ্ন থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে রাজভবনের সামনে সম্পূর্ণ, যেখানে সুরক্ষিত এলাকা শুধু নয়, আগেকার বিচারে মানে যখন ভারতীয় ন্যায় সংহিতা আসেনি তখন 144 ধারার ভেতরে একটা অত্যন্ত ন্যায্য কারণ, যেটাকে আমি সমর্থন করি, যে 100 দিনের কাজ, সেটা নিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ওইখানে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন ধর্ণা করেছে। ইস্যুটা ঠিক, কিন্তু জায়গাটা ভুল, সম্পূর্ণ বেআইনি। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, আদৌ কোনো কেস হয়েছে কিনা আমরা কেউ জানি না। বছরের পর বছর 21শে জুলাইয়ের যে জায়গাটা হয়, পুলিশ কোনো পারমিশনই দিতে পারে না, কোনো পারমিশন কোর্টে এইবারও যে মামলা হয়েছে কোর্টে দেখানো যায়নি, শুধু ভার্বাল বলেন যে আচ্ছা আমরা জানি, এটা ট্র্যাডিশন। আমি বলছি সুতরাং পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক কর্মসূচি অথবা সব সামাজিক কর্মসূচি পুলিশের পারমিশন নিয়ে হয় নাকি? এটা সম্ভব? আর পুলিশ সেই ক্ষেত্রে এই যে দুটো উদাহরণ দিলাম, সেই উদাহরণ দুটোর ক্ষেত্রে পুলিশ কি নজির রাখছে?
আমি জানি না, কিন্তু শুভময়দার কাছে আমি শুভময়দার কাছে আমি অন্য পার্টে আসবো। এক হচ্ছে যে আমি সোজা সুপ্রিম কোর্টে নিয়ে যাব। ডিওয়াই চন্দ্রচূড় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি তার একাধিক অবজারভেশনে লাইভ গোটা দেশ দেখতো, বলেছিলেন এই আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আজকে আমি আবার বলছি যে সুপ্রিম কোর্ট কেন সুমোটো কগনিজেন্স নেবে না এই ভয়ঙ্কর ব্যাপারে? এ তো সুপ্রিম কোর্টে গোটা দেশের লোক দেখেছেন। কোথায় গেলেন এখন? তিনি অবসর নিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টের আইন আদালত কোথায় গেল? শুনো, দেশের যে উচ্চতম ন্যায়ালয় আর কি, তাদের উপরই আমরা নির্ভর করে থাকি। তাদের মতামত যে সবসময় একেবারে আঙ্কিকভাবে সঠিক বা সমাজবোধের অঙ্গ হতে হবে এটা তো অত পরিষ্কার নয়, এটা একটা আলোচনার বিষয়। সুতরাং এই নিয়ে আমার সত্যি কোনো মন্তব্য নেই। আমি যেটা বলবো যে আমি তৃণমূল কংগ্রেসের দুটো বিষয় নিয়ে বলতে চাই। এক হচ্ছে সত্যি যে ধরনের একটা ঘটনা ঘটেছে, তারপর আমি নিজে ব্যক্তিগতভাবে আমার যে সমাজবোধ, তাতে তার বাবা মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তৃণমূল যদি সেই কারণেই তাদের সমাজবোধে তাদের প্রশাসন থেকে সামনে গিয়ে না দাঁড়াতে পারেন, খুব ভালো, মানুষ সেটা বিচার করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে জিনিসটা দেবাংশু যেটা দেখালো নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে, এর আগে আমাদের এখানকার মেয়রও কিন্তু তার বিরুদ্ধে কিছু অভিযোগের ভিত্তিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সুজন চক্রবর্তীর রেফারেন্স টেনেছিলেন। বামপন্থীদের কিছু কিছু মানুষের প্রতি নিশ্চয়ই তৃণমূলের সেই বিশ্বাস আছে এখনও যে তারা তাদের কোনো সততা বা কোনো সঠিক কথার প্রমাণ দিতে গেলে তাদেরকে রেফার করেন। শুধু বাবা মার বয়কট হয়েছে তা নয়, যে সমস্ত মানুষরা মানে শিল্পী সাহিত্যিকরা যারা রাত জাগো কর্মসূচিতে অংশ নিয়েছিল তাদেরকে তো অফিশিয়ালি বয়কটের কথা বলছো। একদম আমি বলছি, আমি জানি এই নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, ভবিষ্যতেও নিঃসন্দেহে আলোচনা হবে। কিন্তু আমার এখানে খুব আমি যদি দলের প্রোগ্রাম হয় অবশ্যই দেবাংশু ক্যান ডিসাইড, দল ক্যান ডিসাইড, কিন্তু সরকারি প্রোগ্রাম হলে এই প্রশ্ন থাকবে। এইখানে আমার পরিষ্কার আরেকটা আমি বলছি যে ইনসেনসিটিভ কথার কথা হচ্ছে না, যে বাবা মাকে, যার মেয়ে চলে গেছে তাকে এই কথা বলা যায় কি না? কালকে একজন মন্ত্রী রাজ্যে জাভেদ খান, তিনি বলছেন অভয়ার মা রাজনীতি করছে। আমি বলছি যে এই কথা কি খুব সংবেদনশীল মনের পরিচয়? পাশাপাশি আমি কালকেও দেখিয়েছি, আজকেও দেখিয়েছি, আমার ভালো লেগেছে। আমি জানি না পুলিশের সমালোচনা, এই ক্ষেত্রেও পুলিশের সমালোচনা আছে, যে কলকাতার পুলিশ কমিশনার তিনি অন্তত বলেছেন যে অভয়ার মার যে কপালে লেগেছে সেটা ইনজুরি, তিনি স্বীকার করেছেন, একবারও বলেননি ওটা বানানো, এবং বলেছেন যে এই ইনজুরি অনভিপ্রেত, আমরা তদন্ত করে দেখছি। ফেয়ার এনাফ, তিনি বলতে পারেন। আজকে মিরাজ খালিল, তিনি জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স, তিনিও আজকে যে অংশটা বললেন তিনি পাননি। আমি বিস্মিত যে কলকাতা পুলিশ ফুটেজ চাইছে মিডিয়ার কাছে। আমি বলছি কি হয়েছে এটা তো সবার জানার কথা, কলকাতা পুলিশ নিঃসন্দেহে বার করবে, কিন্তু তবু ভালো লাগার অংশটাও বলতে হবে যে তিনি অন্তত মা সম্পর্কে যখন বলছেন, অন্তত রাজনীতিবিদদের মতো সংবেদনশীলতাটাকে দূরে সরিয়ে রেখে সংবেদনহীনভাবে বলছেন না, অন্তত মা সম্পর্কে যার মেয়েটা চলে গেল, বাবা সম্পর্কে যার একমাত্র মেয়েটা চলে গেল, আমি বলছি তার সম্পর্কে অন্তত সহানুভূতির একটু ছোঁয়া দুজনের গলায় আমি পেয়েছি। ভালো জিনিসটাও পাশাপাশি দেখাতে হবে। দেখুন উনি আহত হয়েছেন, তা খুব দুঃখিত হওয়ার আছে। আমরা তো কোনোদিন চাইনি এটা হোক, ভেরি আনফর্চুনেট। কিন্তু যেটা আছে কি পুলিশ জমিতে ফেলে মেরেছে সেটা তো আমরা খতিয়ে দেখেছি, অনেকটাই আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের ট্রাফিকের ক্যামেরা আছে, সবটা আমরা অনেকটাই আমরা খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। কোথাও এরকম দেখা যাচ্ছে না কি যেখানে ওনাকে দেখা যায় কি পুলিশ জমিতে ফেলে মারধর করছে। এখন পর্যন্ত আমি কিছু পাইনি সেরকম। তো আমার এখনও আমরা দেখছি, আরও দেখছি, কিন্তু আমি বলবো কি ওখানে তো অনেক মিডিয়া, আপনারাও ছিলেন, অনেক মিডিয়া লোক ছিল, অনেক জনের লোক ছিল। যদি কারোর কাছে এরকম কোনো ছবি বা ভিডিও থাকে যেখানে দেখা যায় কি ওনাকে জমিতে ফেলে পুলিশ মারছে, তাহলে আপনারা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আজিকারে ডিসিজ ওনার মা যেটা অ্যালিগেশন করছেন, নিশ্চয়ই ওনার ইঞ্জুরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নেই। কিন্তু কেন হলো, কি কারণে হলো, পুলিশের যেটা অ্যালিগেশন হচ্ছে যে পুলিশ মেরেছে, সেই অ্যালিগেশন সত্যি কি মিথ্যা, এগুলো সব অ্যাঙ্গেল দেখা হচ্ছে।
দেখুন, পুলিশ কর্মীরা, সে পুলিশের নিচুতলার কর্মী হন, মাঝারি তলা কিংবা একেবারে শীর্ষস্থানীয় পুলিশ কর্তা যাদের আমরা বলে থাকি, তারাও কিন্তু আমাদের মতোই সাধারণ পরিবারের মানুষ। তাদেরও একটা পরিবার থাকে। বারবার আঘাত করা হয়, তাদের রাজনৈতিক আক্রমণ করা হয়, গালিগালাজ করা হয়, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু আমি বলছি, তার যখন প্রতিবাদ হবে, পাশাপাশি অনুব্রত মণ্ডল তিনি বীরভূমে যে ভয়ঙ্কর কুৎসিত ভাষায় একেবারে একজন পুলিশ অফিসার এবং তার পরিবারকে, তার মাকে, তার স্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছে, সমানভাবে তার কেন প্রতিবাদ হলো না, অথবা তখন হয়নি? এই প্রশ্ন আজকে প্রেস কনফারেন্স ডেকেছিলেন পুলিশ পরিবারের যারা আছেন, স্ত্রী, কন্যা, মা হতে পারেন, তারা প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেই প্রেস কনফারেন্সে উঠল, সমস্ত সহানুভূতি পুলিশ কর্মী এবং অফিসারদের প্রতি আমার আছে, কিন্তু এই প্রশ্ন পাশাপাশি সমান্তরালভাবে উঠবে যে ওই সময় কটা মিছিল বেরিয়েছে, কটা সাংবাদিক সম্মেলন হয়েছে। একই সঙ্গে সমস্ত খারাপ কথায় নিন্দা ধ্বনিত হোক, এই আর্জি, এই প্রার্থনা অথবা এই দাবি আমাদের রইল। দেখুন, এই যে 9 আগস্ট 25 যে নবান্ন অভিযানটা হলো, আমাদের যে বিরোধী দলনেতা যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছে, আপনারাও জানেন, আপনারাও শুনেছেন, সেটা তো মানাই যায় না। শনিবার নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশ কমিশনারকে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তার প্রতিবাদে সরব হল ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশ আবাসিক সমিতি, যেখানে ছিলেন রাজ্য এবং কলকাতা পুলিশের কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের স্ত্রীরা। সহ্যের যখন সীমা ছেড়ে গেছে, তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি। কেন? একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে, তার জন্য তো আমরা ধিক্কার জানাই। আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করেই চলেছে। এর জন্য আমরা ধিক্কার জানাই। কোনো প্রেস কনফারেন্স হয়নি, ভন্ডুল হয়ে গেছে। ওটা কোনো পুলিশের লোক নয়, ও তৃণমূলের। এই প্রেক্ষিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, কিছুদিন আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল তো বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন। ওই পুলিশ অফিসারের স্ত্রী এবং প্রয়াত মাকে নিয়ে অবধি কুৎসিত মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে এরকম প্রতিবাদ দেখা যায়নি কেন? সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন উঠতেই তাল কাটে। যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়? না, তদন্ত হচ্ছে। কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয়, তার অবশ্যই তো শাস্তি, কঠোর শাস্তি হবে। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা 14 তারিখ রাতে যে ঘটনা ঘটলো, কি করছিলেন? এটা তো শুধু কলকাতা, সব রাজ্যেই হচ্ছে, অন্য রাজ্যে হয় বলে পুলিশ কর্মী স্ত্রীদের সাংবাদিক বৈঠকে বারবারই ওঠে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কদর্য হুমকির প্রসঙ্গ। পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব, নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। আপনারা যখন কোনো কোশ্চেন করবেন, ভদ্রভাবে করবেন। অনুব্রত কি বলেছে, তাপস কি বলেছে, এভাবে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে পারেন না আপনারা। আমরা এসেছি আমাদের অভিযোগ জানাতে, আমরা ঝগড়া করতে আসিনি, আর আমরা পার্টির তরফ থেকে আসিনি, আমার মান সম্মানের জন্য এসেছি। যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার
হলো, সে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? পুলিশ অফিসারকে কদর্য আক্রমণের পর দলের কাছে দায়সারা ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন অনুব্রত মণ্ডল। আর পুলিশ তাকে একদিনই মাত্র জিজ্ঞাসাবাদ করেছে, তার ফোনও বাজেয়াপ্ত করা হয়নি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিধুবাবুর টপ্পায় আছে বিনে স্বদেশীয় ভাষা, পুরে কি আশা। তবে আজকাল রাজনীতির লোকজনের মুখের ভাষা শুনলে যে কেউ একেবারে বাকরুদ্ধ হয়ে যেতে পারে। পুলিশের উদ্দেশ্যে বিরোধীদের লাগাতার কুভাষণের প্রতিবাদে আজ সাংবাদিক সম্মেলন করলেন পুলিশ কর্মীদের একাংশের পরিবার। অবধারিতভাবে সেখানে উঠল, আপনারা খানিকক্ষণ আগে দেখলেন, বোলপুরের আইসির উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের সুমধুর ভাষণের প্রসঙ্গ। এখন ভাষাবিদ কেষ্টবাবু তার কুৎসিততম শব্দবন্ধের জন্য নামমাত্র ক্ষমা চেয়ে শপথেই বহাল আছেন। শুধু তাই নয়, এই সম্প্রতি কোর কমিটির আহ্বায়কের গুরু দায়িত্ব পেয়েছেন। তবে পতাকার রং যাই হোক, রাজনীতিতে গালিগালাজ আর কুভাষণের বিরুদ্ধে আমাদের এক রাশ ঘৃণা আর নিন্দা ছিল, আছে, থাকবে। তার জন্য আবার পুলিশি কেস দিলে দেবেন। কেস দেবেন না প্লিজ। হ্যালো, কেস দেবেন না প্লিজ।